হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন বেঙ্গলি। আজকের এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আলোচনা করা হবে চ্যাপ্টার 5 লেসন লাইট, অর্থাৎ আলো চ্যাপ্টার আলোচনা করা হবে। এর আগেও দুটো লেকচার আলোর উপরে করে দেওয়া হয়েছে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেখানে আলোচনা করা হয়েছে গলীয় দর্পণ কী, গলীয় দর্পণের বিভিন্ন রাশিসমূহ, যেমন গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, তার উপাক্ষীয় রশ্মি কী, সেক্ষেত্রে আমাদের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, এগুলো সব আলোচনা করে দেওয়া হয়েছে। এছাড়াও মূলত লেকচার 2 যেটা, সেখানে আলোচনা করা হয়েছে কী করে ডায়াগ্রাম আঁকতে হয়, ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র, কী করে দর্পণের প্রতিবিম্ব তৈরি হয় তার রেখাচিত্র আঁকতে হয়, সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমাদের প্রায়শই আমাদের মাধ্যমিক কেন বা বাকি টেস্ট পরীক্ষাতেও পড়ে থাকে। এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, উত্তল এবং অবতল দুটো ক্ষেত্রে যে প্রমাণটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সম্পর্ক যে কোয়েশ্চেনটা, সেটাও শর্ট কোয়েশ্চেনে প্রচুর পরিমাণে আসে। সো আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করা হবে। ভিডিওটাতে দেখতে থাকো এবং যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে প্রেস করে দাও। ওকে, সো লেটস স্টার্ট। তো চলো বন্ধুরা, আজকে স্টার্ট করে দিচ্ছি আমাদের প্রমাণ। তো গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে আমরা প্রমাণ আজকে দেখব। সম্পর্কটা আমরা আগের ভিডিও লেকচার 2তে আমরা হয়তো বলে দিয়েছিলাম, সম্পর্কটা তোমরা নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে এফ ফোকাল লেন্থ এফ ইজ ইকুয়ালস টু r/2। ফোকাল লেন্থ এফ ইজ ইকুয়ালস টু r/2। এফটা যেখানে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ, আরটা হলো গিয়ে আমাদের যে গলীয় দর্পণ ব্যবহার করা হচ্ছে, সাপোজ গলীয় দর্পণ, ওই গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এটা কী দর্পণ? এটা অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর r/2 সম্পর্ক এফ ইজ ইকুয়ালস টু r/2। এবার কী করে হচ্ছে এটা আমরা প্রমাণ করব। দুটোই প্রমাণ আমাদের খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আর একটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা আমরা প্রথমে করছি, চলো দেখতে থাকো। আর যদি খাতা পেন থাকে সামনে নোট করে নাও। তো ফার্স্ট অবতল দর্পণের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমরা অবতল দর্পণ। যদি এখনও পর্যন্ত তোমাদের দর্পণ কোনটা কী দর্পণ চিনতে অসুবিধা হয়, তোমরা লেকচার 1 দেখে নেবে। লেকচার 1-এ পুরোপুরি ক্লিয়ারলিভাবে ডিসকাস করা হয়েছে যে কী করে আমরা দর্পণকে চিনব, কোনটা সমতল, কোনটা উত্তল, কোনটা অবতল। ওকে, তো চলো, এটা একটা অবতল দর্পণ। এটা কি অবতল দর্পণের সাপোজ এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র। তো এটাকে আমরা সি দিয়ে ডিনোট করলাম, আর এটা বক্রতা কেন্দ্র। এই যে গলীয় বক্রতল, যে গলীয় দর্পণের যে বক্রতল, তার কেন্দ্রবিন্দু, তার মধ্যবিন্দু হচ্ছে এটা, যেটাকে আমরা বলি মেরু। সব এগুলো লেকচার 1-এ খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও জানো না তারা লেকচার 1টা দেখে নেবে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। এটা হচ্ছে আমাদের মেরু বা পোল, পি দিয়ে ডিনোট করলাম। ওকে, আর এই যে সিপি অর্থাৎ এই যে দর্পণের মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত সংযোগকারী সরলরেখা, এটাকে আমরা বলছি প্রধান অক্ষ, দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ওকে, এবার আমরা প্রমাণ করতে যাচ্ছি। সাপোজ একটা লাইট আসছে, লাইট রে, আলোক রশ্মি এসেছে কোথা থেকে, এই যে আমাদের প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হলো। সাপোজ এইটা দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হলো। ওকে, লাইন দিয়ে দিচ্ছি। এইটা দেখো, এই যেটা আপতিত হওয়ার পর কোথা থেকে যাবে, আমরা লেকচার 2-তে আলোচনা করা হয়েছে, যেখানে আমরা লাইন ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র যেটা, সেখানে বলে দেওয়া হয়েছে যে কোনো প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে, এসে যদি দর্পণের উপর আপতিত হয়, তাহলে সেটা কোথা থেকে যাবে, প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুতে যায়, যেটাকে আমরা বলি ফোকাস। তাহলে এটা ফোকাস থেকে যাবে, মোটামুটি ধরে নিই এটা ফোকাস। তো ফোকাস থেকে হয় বেরিয়ে গেল, সাপোজ এটা ফোকাস। তো এটা ফোকাস এফ দিয়ে দিলাম। তাহলে একটা রশ্মি সাপোজ এ থেকে আসছে, এসে বি, দর্পণের উপরে একটা বিন্দু যেটা বিতে এসে পড়লো, বিতে পড়ার পর সেটা সিপি অর্থাৎ প্রধান অক্ষের উপর অবস্থিত এফ বিন্দুতে চলে গেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখে নাও, এবার বি তাহলে দর্পণের উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে আমরা যদি দর্পণের একটা অভিলম্ব আঁকি, অভিলম্ব কি, দর্পণের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত যে সংযোগকারী সরলরেখা, প্রতিটি সংযোগকারী সরলরেখাকে আমরা দর্পণের প্রধান অক্ষ মানে দর্পণের বক্রতলের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত সংযোগকারী যে কোনো সরলরেখাকে আমরা বলবো অভিলম্ব। এর সংজ্ঞা লেকচার 1-এ দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এটা সাপোজ অভিলম্ব, এটা একটা অভিলম্ব। ওকে, লম্ব অভিলম্ব আমরা জানি যে প্রতিফলনের নিয়ম অনুযায়ী কী করে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ কী হয়, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এক্ষেত্রে আপতন কোণ, এই যে অবিলম্বের সঙ্গে যদি আমরা যে কোণটা হিসাব করি, আপতন কোণ সাপোজ আই, ছোট্ট আই,
এটা আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান, তাহলে এটা প্রতিফলন কোণ, এটা যেহেতু প্রতিফলিত রশ্মি, তাহলে এটা প্রতিফলিত রশ্মি হলে এটা প্রতিফলন কোণ, যেটা অবিলম্বর সঙ্গে একই কোণ অর্থাৎ আই কোণ করবে, তাহলে এখানেও আই লিখে দিচ্ছি। আপতিত রশ্মি যেখানে পড়লো তারপর বেরিয়ে গেল, প্রতিফলিত হয়ে চলে গেল। তো অবিলম্বর সঙ্গে যদি আপতন কোণ আই হয় তাহলে প্রতিফলন কোণ প্রতিফলন সূত্রানুসারে কী হবে, আই হবে। তাহলে আই। ওকে, এবার দেখো আরেকটা এখানে ইন্টারেস্টিং জিনিস, এটা যেহেতু এই দুটো কি এবি আর সিপি, তাহলে কি সমান্তরাল, এবি সমান্তরাল কি সিপি না, যেটা আমরা বলে দিচ্ছি প্রদত্ত এবি বিপি সমান্তরাল। তাহলে কোণ এ বি সি, কোণ এ বি সি কার সঙ্গে সমান হবে, এই কোণ কার সঙ্গে সমান হবে, দুটো সমান্তরাল রশ্মিকে তাহলে ছেদ করেছে কে, বিএফ ছেদ করেছে। যদি বিএফ ছেদ করে থাকে, বা এখানে সিবি ধরে নাও, যদি কোণ এই দুটো সমান্তরাল রশ্মি এ বি আর সিপিকে, তাহলে সিবি যদি ছেদ করে থাকে, তাহলে এই কোণ যদি আই হয়, এই কোণও আই হয়, এটাকে একান্তর কোণ বলি, তাই তো। জেডের দুটো ভিতরে যেটা থাকে একান্তর কোণ, মানে কোণ বিসি পি কী হবে, বিসি পিও সমান হবে, কোণ এবিসি সমান কোণ বিসিপি হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। কোণ এবি সি সমান কোণ বিসিপি, এরা কেন একান্তর কোণ। ওকে, একান্তর কোণ আমরা জানি, আমরা আগে পড়েছি ক্লাস 10 ক্লাস 9-এ পড়েছি একান্তর কোণ কি। দুটো সমান্তরাল যদি কোনো সরলরেখাকে যদি কোনো একটা সরলরেখা ছেদ করে, সাপোজ বিসি ছেদ করেছে, তাহলে এইটা এই কোণারে যে কোণটা উৎপন্ন হয় সেটা এই কোণ, মানে যেটার মুখে যে পেটের দিকে যেটা থাকে ওই দুটো কোণ সমান হয়। তাহলে কোণ এবিসি সমান কোণ বিসিপি বা বিসিএফও বলতে পারো। তাহলে এই কোণ সমান এই কোণ। আবার আমরা দেখলাম যে কোণ এবিসি সমান কোণ এবিসি সমান কোণ সিবিএফ। কেন? কারণ হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ওকে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এটাও যদি আই, এটা আই, আবার এটা যদি আই, এটা আই, তাহলে এবিসি সমান বিসিবি আপতন কোণ। তাহলে একমাত্র বলতে পারি, দেখো এটাও আই, এটাও আই, আবার এটাও আই, এটাও আই, তার মানে এটা আই, এটা আই। সুতরাং কোণ এবিসি সমান বিসিপি, এবিসি সমান সিবিএফ, তাহলে এই দুটো কোনো সমান, তাই না। তাহলে বিসিপি সমান কোণ সিবিএফ, তাই তো। তাহলে এই কোণ সমান এই কোণ। আবার আমরা ক্লাস 10-এ একটা উপপাদ্য পড়েছিলাম, সেখানে কি বলা হয়েছিল, যে দুটো কোণ যদি বিপরীত কোণ একটা ত্রিভুজে, সাপোজ এখানে যে সিএফবি ত্রিভুজ, এই যে সিবিএফ বা সিএফবি যেটা বলতে পারো, সিবিএফ বা সিএফবি ত্রিভুজের দুটো কোণ পরপর বিপরীত দুটো কোণ যদি সমান হয়, তাহলে বলতে পারি আমরা দুটো পরপর দুটো বাহু কি সমান। তার মানে যে এই কোণ সমান হলে দুটো বিপরীত বাহু কোনটা হবে, তাহলে সিএফ ও বিএফ সমান। সুতরাং সিএফ সমান বিএফ, তাই তো। তারপর কি বলবো এবার, তার মানে এই কোণ আর এই কোণ সমান হয়ে গেল, এই বাহু আর এই বাহু সমান হয়ে গেল। এবার দেখো উপাক্ষীয় রশ্মি, আমাদের যতগুলো ক্লাস 10-এ যে সকল আমরা আলোক রশ্মি দিয়ে দর্পণের উপর প্রতিফলন আপতন এগুলো বিচার করব, সেগুলো সব কিছু হবে উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? দর্পণের সঙ্গে আগত, দর্পণের উপর আপতিত যে আলোক রশ্মি, সেটা যদি দর্পণের প্রধান অক্ষের সঙ্গে, সাপোজ একটা রাফ করছি, দর্পণের প্রধান অক্ষের সঙ্গে যদি খুব ক্ষুদ্র কোণে আপতিত হয়, খুব ক্ষুদ্র কোণে আপতিত হয়, সাপোজ এটা খুব একটা ক্ষুদ্র কোণ, তো খুব ক্ষুদ্র কোণে আপতিত হলে একদম সূক্ষ্ম কোণ, একদম খুব ছোট কোণে আপতিত হয়, তখন সেই ধরনের আলোক রশ্মিকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। ওকে, সেই ধরনের আলোক রশ্মিকে বলবো উপাক্ষীয় রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, এখানে যেহেতু উপাক্ষীয় রশ্মি আলোচনা হচ্ছে, তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা কী বলতে পারবো? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিএফ যা খুব কাছাকাছি হলে, বিএফ যা পিএফটা তা একই বিন্দু, মানে এই বি বিন্দুটা তো খুব কাছাকাছি হয়েছে, তাহলে যা বিএফ সেই দৈর্ঘ্যটাকে আমরা পিএফ ধরে নিই। বিএফ সমান কি পিএফ, বুঝতে পেরেছ? বিএফ সমান পিএফ। সুতরাং সিএফ সমান যদি বিএফ হয়, আবার বিএফ সমান যদি পিএফ হয়, সুতরাং সিএফ সমান পিএফ, সিএফ সমান পিএফ, তাই তো। এবার দেখো সিপি যেটা রয়েছে, মানে সিএফ প্লাস পিএফ, এটাই তো হলো আমাদের কি বক্রতা ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে আর, অর্থাৎ এই টোটাল লেন্থটা হলো আর, এই টোটাল লেন্থটা মানে এই যে এখান থেকে
এই টোটাল লেন্থে কি আর, তাহলে আমরা বলতে পারি যে সিএফ হলো r/2, সিএফ প্লাস বিএফ দুটোই সমান, আবার সিএফ প্লাস এটা, এই দুটো এটা যেটা এইটা যতটা লেন্থ এটা ততটা লেন্থ, আর টোটালটা আমরা আর, তাহলে এই প্রত্যেকটা কি r/2 করে হবে। সুতরাং সিএফ সমান কি r/2 সমান পিএফ। ওকে, আবার পিএফ মানে কি, পিএফ আমাদের হলো পোল বা মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটাই পিএফ, তাহলে সেটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব এফ, তাই না। এই লেনটাই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এই যে এই লেনটা ফোকাস পর্যন্ত যে দূরত্ব মেরু থেকে সেটাই হলো এফ, তার মানে পিএফ সমানই এফ। তাহলে সুতরাং কি পেলাম, পিএফ সমান r/2, আবার পিএফ সমান এফ পেয়ে গেলাম, তাই না। তাহলে এফ ইজ ইকুয়ালস টু r/2, দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে এফ ইজ ইকুয়ালস টু r/2। ওকে, প্রমাণ করা হয়ে গেল, কোনো ব্যাপার না। আরেকবার বলেছি, তোমরা খেয়াল করে নাও। একটা রশ্মি পড়লো এ বি বিন্দুতে পড়লো, এফ দিয়ে চলে গেল, যেহেতু সমান্তরাল রশ্মি। তো আপতন অবিলম্ব একটা এঁকে নিলাম, অবিলম্বের সঙ্গে আইকোণ যদি করে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এই কোণটাও হবে আই। আবার দেখো, যেহেতু এটা সমান্তরাল রশ্মি এবং ছেদক যদি আমরা ধরে নিই বিসি, তাহলে এটা আইকোণ হলে একান্তর কোণ এটাও আই, সুতরাং এটা আই এটাও আই। তাহলে দুটো কোণ বিপরীত কোণ, ত্রিভুজের বিপরীত কোণ যদি সমান হয়, বিপরীত বাহু সমান হবে, বাহু সমান মানে সিএফ আর বিএফও সমান হবে। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি বিন্দুটা খুবই কাছাকাছি হয় কার, মেরুর বা পি বিন্দুর, তাহলে বিএফ যা বলতে পারি তাই পিএফ। তাহলে সুতরাং সিএফ সমান বিএফ, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে তাহলে বিএফ সমান পিএফ বলতে পারি। তাহলে সিএফ সমান বিএফ ছিল, তাহলে এটা যদি এইটার সঙ্গে সমান, তাহলে সিএফ সমান পিএফ, আর পিএফ মানে এফ, আর এই দুটো যেহেতু বাহু সমান আর টোটালটা যেহেতু আর, তাহলে আমরা বলতে পারি যে এইটাও r/2 এটাও r/2, তাহলে তো দুটো যোগ করলে আর হবে, তাহলে এটাও r/2 এটাও r/2। এবার এটাও যদি r/2 হয়, আমরা জানি সংজ্ঞানুসারে কিন্তু মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা হয় সেটাই ফোকাস দূরত্ব, তাহলে r/2 সমান ফোকাস দূরত্ব, তাহলে ফোকাস দূরত্বের ক্ষেত্রে যদি আমরা এফ ধরে নিই, তাহলে এফ ইজ ইকুয়ালস টু r/2। ওকে, ফুল ক্লিয়ার। কোনো রকমের কোনো প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আমি অবশ্যই রিপ্লাই করবো। আরেকটা প্রমাণ আছে, আরেকটা হচ্ছে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম। এবার বেশি কিছু ডিসকাস করতে হবে না, উত্তল দর্পণের ক্ষেত্রে আরও সোজা। উত্তল দর্পণটা, অবতল দর্পণটা প্রচুর পড়ে পরীক্ষায়, তবে উত্তল দর্পণটা অবশ্যই ইম্পর্টেন্ট, আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক ছাত্র তাদের জন্য তো আরও ইম্পর্টেন্ট, টেস্টে বিশেষ করে পড়ে উত্তল দর্পণটা। একই রকম, সেক্ষেত্রে শুধু দুটো কনসেপ্ট আলাদা লাগাতে হবে। ওকে, তো উত্তল একটা দর্পণ, তোমরা এখনও যারা দর্পণ চিনো না তারা লেকচার 1 দেখে নেবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা সাপোজ এই দর্পণের পোল বা মেরু, এই প্রধান অক্ষ ধরি এইটা সেন্টার অফ কার্ভেচার, তার মানে এই সমান একটা দূরত্ব সাপোজ এটা ধরে নিই, এটাকে সি ড্যাশ ধরে নিই। ওকে, আচ্ছা, এই সমান্তরাল একটা রশ্মি এসে পড়লো দর্পণে, পড়ার পরে কোথায়, যেহেতু উত্তল দর্পণ সেটাকে কী করবে, অভিসারী রশ্মিতে পরিণত করে দেবে, সুতরাং অপসারী রশ্মিতে পরিণত করে দেবে, সুতরাং এটা এরকম চলে যাবে। আর এই যে লেন্থটা যাবে এটা কোথা থেকে যাবে, দাঁড়াও একটু গন্ডগোল, এটা এখান থেকে প্রতিফলিত হবে কোথায়, এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে ফোকাস থেকে যাচ্ছে। ওকে, এটা এখানে দর্পণে এইভাবে একটা এ রশ্মি এসে পড়লো বিতে, এখান থেকে প্রতিফলিত মানে আপতিত হলো, তারপর প্রতিফলিত হয়ে চলে গেল। ওকে, সাপোজ ডি চলে গেল, তো মনে হবে যেন দর্পণের প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ওই নির্দিষ্ট বিন্দু হলো ফোকাস। ওকে, এবার দেখো এই যে এই রশ্মিটা, এই যে আপতন অবিলম্ব পড়লো, এখান থেকে আমরা টেনে নিচ্ছি। ওকে, সাপোজ এই যে অবিলম্ব টেনে নিচ্ছি, অবিলম্ব বা অন্য কালার দিয়ে টেনে দিচ্ছি। ওকে, ব্লু রঙের যেটা এটা অবিলম্ব, কেন, কারণ এই বি বিন্দু থেকে আমরা সি বিন্দু পর্যন্ত যে রেখা, যে কোনো সরলরেখা আমরা অবিলম্ব জানি, আমরা লেকচার 1-এ আলোচনা করে দেওয়া হয়েছে, সেটাকে একটু বর্ধিত করে নিলাম আমাদের সুবিধার জন্য। এবার দেখো এই কোণটা আপতন কোণ অবিলম্বের সঙ্গে, তাই না, আই কোণ ধরে নিলাম। আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয় আমরা জানি, তাহলে এটাও কি হবে, আই কোণ হবে। আপতন কোণ অলওয়েজ প্রতিফলন কোণ, আমরা প্রতিফলন সূত্র অনুসারে আপতন কোণ সমান প্রতিফলন কোণ।
তাহলে এটা যদি আই হয় অবিলম্বের সাথে, তাহলে এই কোণটা অবিলম্বের সঙ্গে আই কোণ করবে। এবার দেখে নাও এইটা যদি আই হয়, এই যে আমাদের যে অবিলম্বটা টানা হয়েছে সি, তো যেটা বলছিলাম এখান থেকে যে অবিলম্বটা আমরা টেনেছিলাম ওটাকে এন পর্যন্ত আমরা বর্ধিত করে দিচ্ছি। এই যে নীল বর্ডারটা যতটা টেনেছি এন, এটা অবিলম্ব, তো এটা আই হলে এটা আই। এবার দেখো এই যে এন সি আর ডি এফ এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই কোণ সমান এই কোণ হয়। তোমরা জানো নিশ্চয়ই এটাকে বিপরীত কোণ বলে। দুটো ছেদ করলে ছেদবিন্দু মধ্যবর্তী এই দুটো পরপর বিপরীত কোণ কী হয়? সমান হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এইটা যদি আই হয় এটাও কিন্তু কি হবে? আই হবে, বিপরীত কোণ। মানে তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি, রাফটা মুছে দিলাম। মানে বলতে যাচ্ছি যে ডিবিএন কোণ ডিবিএন সমান কোণ সিবিএফ, যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণ সমান এই কোণ। আবার দেখো এই যে কোণটা অর্থাৎ কোণ এন বি এ সমান, এই কোণটা দেখবে এই কোণের সঙ্গে অলওয়েজ সমান হয়। কেন? কারণ এ বি আর পিসি সমান্তরাল সরলরেখা। বুঝতে পেরেছো? এ বি আর পিসি তো সমান্তরাল, এটাকে শুধু বর্ধিত করা হয়েছে। এটাকে যদি বর্ধিত করি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। তো এক্ষেত্রে এই যে রেখাটা ছেদক যদি এনসি হয়, এনসি যদি ছেদক হয়, তাহলে সেক্ষেত্রে এই কোণ যদি আই হয়, তাহলে এর সঙ্গে সঙ্গে এটা দ্বিতীয় সরলরেখাকে যেখানে মানে মিট করেছে সেই যে কোণটা, মানে এই কোণটাও কী হবে? আই হবে। বুঝতে পেরেছো? তাহলে মানে এন বি এ সমান কোণ বিসিএফ, কোণ বিসিএফ। কী বলবো? এদেরকে অন্তস্থ কোণ বলে। অন্তস্থ কোণ বা অনুরূপ কোণ বলতে পারো। অনুরূপ কোণটা বেটার, অনুরূপ কোণ। ওকে, এই কোণ অনুরূপ কোণ। তাহলে আমরা আবারও দেখে নিচ্ছি যে ত্রিভুজ বি এফ সি এর ক্ষেত্রে দেখো সি এর, তাহলে এই কোণ সমান এই কোণ, অর্থাৎ কোণ এফ বি সি সমান কোণ এফ বি সি, মানে এই কোণটা সমান এই কোণ বিসিএফ সমান আই, তাই না? সুতরাং বিপরীত কোণ সমান, তাহলে বিপরীত বাহু সমান হবে। তো সেক্ষেত্রে বিএফ আর সিএফ কী হবে? সমান। এবার পুনরায় আমরা একই ধারণায় চলে যাব। বিএফ সিএফ সমান উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিএফ সমান কী হবে? বিএফ সমান উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে অলওয়েজ এখানে বলে দিতে হবে। ওকে, লিখবে, তোমরা লিখে নেবে। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিএফ সমান কী হবে? বিএফ সমান বি বিন্দুটা খুব কাছাকাছি হবে, পিএফ হবে। সুতরাং সিএফ সমান কী হবে? সিএফ সমান পিএফ, এবং এই টোটাল লেন্থটাই কি? বক্রতা বা ব্যাসার্ধ বা আর। তাহলে এটা নিশ্চয়ই এটা সমান এইটা, আবার এই টোটালটাই আর, তাহলে এটা r/2, এটা r/2, তাহলে তো যোগ করলে আর হবে, যেহেতু দুটোই সমান। সুতরাং কি বলবো? পিএফ সমান r/2, দুটো সমান, এখানে আর লিখে দিচ্ছি। সুতরাং পিএফ সমান r/2, আর পিএফ যেটা সেটাই তো মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, মানে সেটাই হচ্ছে আমাদের ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এটাই আমাদের সম্পর্ক, কিন্তু পিএফ সমান, তাহলে ইমপ্লাইজ দ্যাট এফ সমান r/2। ওকে, সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। পরবর্তীকালে যতগুলো আমরা প্রিজমের পরীক্ষা বা সমান্তরাল কাজফলকের পরীক্ষা যেগুলো প্রমাণ করবো, ওগুলো প্রত্যেকটাতেই এই সম্পর্কটা লাগবে। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, কারণ মাধ্যমিক পরীক্ষা সহ টেস্ট পরীক্ষা এগুলো প্রচুর পরিমাণে পড়ে থাকে। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কোনো রকম ভিডিওতে বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তার রিপ্লাই দেবো। আর লেকচার 1 আর লেকচার 2 এই দুটো লেকচার তোমাদেরকে দেখার অনুরোধ রইল, কারণ লেকচার দুটো না দেখলে তোমরা এখানে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে না। আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট।